সানডে রোম্যান্স। রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প চয়ন রায়ের লেখা দ্য জার্নি। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের দ্বিতীয় নিবেদন। মুখ্য চরিত্রে সুদর্শন, অদ্বিতীয়া এবং রঞ্জন। শুরু হচ্ছে দ্য জার্নি। Ladies and gentlemen, the waiting's over. Now is the time we have all been waiting for. Let's start the countdown. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Everyone, please welcome on stage the biggest rock star of this generation, Sudhir. প্রতিদিন সকালে অফিস বেরোনোর সময় যখন আপনার দেরি হয়ে যায়, আপনি একটা ক্যাব বুক করে নেন, দিয়ে কোনো রকমে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েন গাড়ি করে। তারপর মুখোমুখি হতে হয় ট্রাফিক জ্যামের, আর খেতে হয় বসের ঝাড়। অনেকক্ষণ ধরে সিগন্যাল লাল হয়ে রয়েছে, সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে হর্নের আওয়াজ, জ্যাম, আর আপনি বসে বসে বসের ঝাড় খাচ্ছেন। আচ্ছা, এসবের মধ্যে কখনো ভেবে দেখেছেন যে আপনার পাশের গাড়িতে তখন কি ঘটছে? আপনার সামনের গাড়িতে বা পেছনের গাড়িতে কি হচ্ছে? কখনো ভেবে দেখেছেন যে এই জ্যামে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা গাড়ির মধ্যে একটা করে গল্প লুকিয়ে রয়েছে? কখন এই রাস্তাটা একটা বুক শেলফ আর গাড়িগুলো এক একটা গল্পের বই হয়ে উঠেছে আপনি খেয়ালই করেননি। ঠিক আপনার পাশের দামি রঙিন গাড়িটাতেই হয়তো রয়েছেন বিখ্যাত মিউজিশিয়ান সুধি, অর্থাৎ সুদর্শন ব্যানার্জি। উফ, আরে রঞ্জন দা, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ ম্যান? এত ক্যাকোফনি কিসের? দাদাবাবু, সামনের গাড়িটা বারবার ব্রেক কষে দিচ্ছিল, তাই প্লিজ এসব আজে বাজে এক্সকিউজ না দিয়ে মুখ বন্ধ করে গাড়ি চালাও। আচ্ছা দাদাবাবু। উফ, নট এগেইন। হ্যালো হ্যালো, তুমি বলেছিলে আজ তোমার রিহার্সাল নেই, সেই অনুযায়ী সব অ্যারেঞ্জ করে রেখেছিলাম আমি। রিহার্সাল নেই বলেছিলাম, বেরোবো না তো বলিনি অদ্বিতীয়া। কোথায় যাওয়া হচ্ছে? জাহান্নামে। যাবে আমার সাথে? ফিরবে কখন? যখন ফিরবো ঘড়ি দেখে নিও। কি হয়েছে স্যার তোমার? তুমি এতটা কবে বদলে গেলে বলো তো? আগে তো এমনটা ছিলে না। ব্যাস, শুরু হয়ে গেল তোমার প্যান প্যান করা। আগে তো আমার টাকা ছিল না, নাম ছিল না, কোনো আইডেন্টিটিও ছিল না। সারাদিন শুধু তোমার পিছন পিছন ঘুরতাম ল্যাজের মতো। তোমার তো সেই আমিটাকেই বেশি পছন্দ হবে, তাই না? সেট, তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম বাড়ির অমতেই। তুমি মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি তো, তাই জানি এই তুমিটা আসল নও, এই তুমিটা ভণ্ড। আরে বাহ 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 বাহ, কোন সিনেমার ডায়লগ গো? আমিও দেখবো। ছি 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 সেট, ছি। রাখছি আমি। ধুস, বুঝলে রঞ্জন দা, বিয়েটা খুব ডেঞ্জারাস জিনিস। একটা মানুষের ভালো থাকা, খারাপ থাকা, সবটা আরেকটা মানুষের উপর। হাউ উইয়ার্ড ইজ দ্যাট? হ্যাঁ দাদাবাবু। এই হ্যাঁ দাদাবাবু ছাড়া কিছু বলতে পারো না তুমি? বলবো? বলে ভালো। তোমায় ছোট থেকে চিনি বলে বলছি, তোমার নেশা করাটা একটু কমাও দাদাবাবু, তোমার ক্ষতি করছে ওটা বড্ড। আরে রঞ্জন দা, আই এম এ রকস্টার রঞ্জন দা, রকস্টার। আমাদের এসব করতে হয়, নেশা না করলে লেখা বেরোবে কোত্থেকে? তুমি আর কি বুঝবে এসব? হ্যাঁ, একটা গান চালাও তো, একটা আগুন লাগানো গান। আচ্ছা দাদাবাবু। तुम कहते हो
আমাকে আমাকে ওই বেহালার শর্মিলার বাড়িতে নামিও তো রঞ্জনদা। আজ রাতটা ওখানেই থাকবো আমি। আগে দিদিমণি? বেশি কথা না বলে যেটা বলছি করো। দিদিমণির কথা তোমাকে অত ভাবতে হবে না, চলো। আচ্ছা দাদাবাবু। শর্মিলা সুদর্শনের এক সুন্দরী ভক্ত। শর্মিলার মতো আরো যে কত মহিলা ভক্তদের বাড়ি যাতায়াত তার, সেটার কোনো হিসেব নেই। ওদিকে অদ্বিতীয়া, সুদর্শনের স্ত্রী, সবটাই জানে, সবটাই বোঝে, তবু যেন কিসের টানে সুদর্শনকে ছেড়ে চলে যেতে পারে না। নেশা করে করে সুদর্শন যেন দিন দিন পশু হয়ে উঠছে। অদ্বিতীয়া, অদ্বিতীয়া যাই। এসো না আমার কাজটা। হ্যাঁ, কতদিন আদর করিনি তোমায়। I won't let you touch me, Sid, when you are this high. হাই? এখন তো শুধু আমি বেস্ট ইন্ডিয়ান রকস্টার, এখনো অনেক হাই হওয়া বাকি, অনেক উঁচুতে উঠতে হবে আমাকে। Sid, আমাদের আগেকার দিনগুলো তোমার মনে পড়ে Sid? নোপ। আমাদের একটু একটু করে প্রেমে পড়া, কাছে আসা? না না না, মনে পড়ে না, মনে পড়ে না। আমায় একবার দেখার জন্য কি পাগলামোটাই না করতে তুমি Sid? I don't want to bloody remember them. টাকা ছাড়া একটা মানুষের কোনো দাম নেই। মাকে নিজের চোখের সামনে মরতে দেখেছি টাকার অভাবে। বাবাকে আর একটা বিয়ে করে আমায় ভুলে যেতে দেখেছি, ভুলে যেতে। I have faced all of this. মনে করতে চাই না, আমি চাই না ওগুলো মনে করতে। কিন্তু আমি? তুমি you are the one who saved me, জানো? You Sid, কি হয়েছে? কথা আটকে যাচ্ছে কেন তোমার? Sid, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। টানা 1 মাস হসপিটালে ভর্তি ছিল সুদর্শন। শুধুমাত্র অদ্বিতীয়াই জানে কি কঠিন লড়াই করে সে সুদর্শনকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছে। লাংস প্রায় 60% ড্যামেজ, কিডনির অবস্থাও ভালো নয়। ডাক্তারদের কথা অনুযায়ী যদি নেশা করা না ছাড়তে পারে, তাহলে সুদর্শনের হাতে আর বেশি দিন নেই। তার বাড়ি ফেরার পর অফিস ছুটি নিয়ে অদ্বিতীয়া তার স্বামীর দেখাশোনা করা আরম্ভ করে। প্রথম দিকে সুদর্শন শুধুই ঘুমোতো, সারা দিন সারা রাত ঘুমোতো। আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হয়ে উঠতে লাগলো সে। Sid, স্যুপ এনেছি। এ কি, তুমি আবারও? আরে এটাই তো আমার ওষুধ, এটাই পারবে আমাকে বাঁচিয়ে রাখতে। তুমি কি উন্মাদ হয়ে গেছো? তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে। কি গল্পটা কি খুব ইন্টেন্স হয়ে গেল? শুনতে অস্বস্তি হচ্ছে, কিন্তু কি আর করা, গল্প তো গল্পই হয়। সবার উপর গল্প সত্য, তাহার উপরে নাই। আপনার পাশের দামি গাড়ির ভেতরে বসে থাকা সুদর্শনের গল্পটা অনেকটা এমনই। আপনি খেয়াল করলেন ওই গাড়িটা ঠিক পেছনেই রয়েছে একটা পুরনো দিনের অ্যাম্বাসেডর, যেটা বারবার সামনের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই গাড়ির ভেতরের গল্পটা আবার সম্পূর্ণ আলাদা। অ্যাম্বাসেডর সচরাচর দেখাও যায় না। আর গাড়ির ভেতরে বসে আছে 1 বছর 20 ছেলে। জামা কাপড় পরিষ্কার নয়, চুল আঁচড়ানো নয়, শুধু হাতে রয়েছে একটা গোলাপ ফুল। ও দাদা, একটু তাড়াতাড়ি চলো না গো।
এত তাড়া কিসের দাদাবাবু? ও ও তুমি বুঝবে না। এর এমন কি জটিল অঙ্ক যে বুঝবো না? বোঝালেই বুঝবো। এটা অঙ্কর থেকেও জটিল। তুমি তাড়াতাড়ি চলো না। রাস্তায় এত তাড়াহুড়ো করলে হয় না দাদাবাবু। রেডিওতে একটা ভালো গান দিয়েছে, শোনো, জোরে করছি। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস। আমি সবই জানি, আমি জানি এক দিদিমণির সাথে দেখা করতে যাচ্ছ তুমি। এসব তোমায় কে বলেছে? সব কথা কি আর বলতে লাগে? ওর বাবা মা আমাদের ব্যাপারটাকে কখনো মেনে নেবে না জানো। কেন? ছোটবেলা থেকেই নাকি ওর বাবা ওর বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে রেখেছে। এসব এখনো হয়? ভাগ্য খারাপ থাকলে সবই হয় গো। এই সামনের মোড় থেকেই উঠবে ও, দাঁড়িয়েও। ও যখন উঠবে তখন তো দাঁড়াতেই হবে দাদাবাবু। একটা মিষ্টি প্রেমের গল্প। এই প্রেমগুলোয় কোনো লাভ লোকসানের হিসেব থাকে না। খুব অনেস্ট ইন্টেনশন নিয়ে তৈরি হয় এই মিষ্টি সম্পর্কগুলো। তারা জানে না পরবর্তীকালে কে কোথায় যাবে, কে কোথায় থাকবে, কিন্তু যেটুকু সময় তারা একসাথে পায় সেটুকুতেই পুরো জীবনটা বেছে নিতে চায়। বাবা মাকে টিউশন যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মেয়েটি। সাদা অ্যাম্বাসাডার সামনে এসে দাঁড়াতেই তাড়াতাড়ি করে তাতে উঠে পড়ল সে। প্রথম কিছুক্ষণ দুজনেই কোনো কথা বলল না। পরিস্থিতি বুঝে ওদের আরেকটু সময় দেওয়ার জন্য গাড়ির চালকও আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলো, আর রেয়ার ভিউ মিররটা তুলে এমনভাবে সেট করলো যাতে তাদের দিকে তার চোখ না যায়। এই প্রাইভেসিটুকু পেয়ে বেশ খুশি হলো ছেলেটি। ওদিকে রোদ লাগলে এদিকে সরে এসেও বসতে পারো। রোদ না লাগলে? তাও একটু সরেই এসো। কি খেয়ে বেরিয়েছো সকালে? দুধ রুটি। তুমি? আমি পাউরুটি আর ডিম সেদ্ধ। বলছি, বাড়িতে কি বলেছো? পড়তে যাচ্ছি কম্পিউটার। আমার না তোমাকে কিছু বলার আছে। আমারও। তুমি আগে বলো তাহলে। আরে তুমি বলো না। আচ্ছা, আমার একটা নামি ব্যান্ডে অডিশন আছে জানো, এই পরশু। এরা টাকা খারাপ দেয় না গো। ভালো? হ্যাঁ বললাম ভালো। শুধু ভালো? আর কিছু না? আরে ভালোই তো, আর কি বলবো। তুমি খুশি হওনি এটা শুনে? আরে মানে দেখো, তুমি তো সবটাই জানো। আমাদের সম্পর্কটা নিয়ে এমনি আমাদের এত সমস্যা। তুমি বড় কিছু একটা করলে তবু কিছু। ব্যান্ডে গান করা ছেলে পছন্দ হবে না, তাই না? ভুল বুঝো না, কথাটা সেটা না। গান বাজনাটা শখ হয়ে থাকুক না, এটাই রোজগার হয়ে গেলে গানের প্রতি তোমার ভালোবাসাও কমে যাবে একটা সময়। এটা আমার স্বপ্ন। স্টেজে উঠে হাজার হাজার দর্শকের সামনে দাঁড়িয়ে গান করব, লোকে আমার গানের সাথে তাল মিলিয়ে গান করবে। এগুলো আমার স্বপ্ন। এই স্বপ্নগুলো আমি ঘুমিয়ে নয়, জেগে দেখি। এই এত বড় সুযোগটা পেয়ে ছেড়ে দেবো বলো? ঠিকই তো। এই বাড়ির প্রেশারের কথা ভাবতে ভাবতে আমার আর মাথার ঠিক নেই, বুঝলে? ঠিকই তো, এটা তো স্বপ্ন তোমার। আমিও যে কি বলি তার ঠিক নেই। যাক ছাড়ো, কবে অডিশন? পরশু। অল দ্য বেস্ট, তুমি নিশ্চয়ই পাবে। দেখা যাক। যাই হোক, এবার তুমি বলো যা বলার ছিল। আজ অনেকটা দেরি হয়ে গেছে, আজ নামিয়ে দাও। ও ও তোমায় পরে বলবো কখনো। এই তো এলে, এখনই যেতে হবে? এইভাবে বলো না প্লিজ, আজ ফিরে যাই, আবার তো দেখা হবে খুব তাড়াতাড়ি। ছেলেটা জাপটে জড়িয়ে ধরল মেয়েটাকে। তাকে সে ছাড়তে চায় না এক মুহূর্তের জন্য, জড়িয়ে রেখে দিতে চায় নিজের কাছে, কিন্তু ছাড়তে তো হয়ই। মেয়েটি যেখান থেকে গাড়িতে উঠেছিল আবার সেখানেই তাকে নামিয়ে দেওয়া হলো। একটু তাড়াতাড়ি দেখা করবে তো? খুব তাড়াতাড়ি করব। আসি, সাবধানে ফেরো। বলছি, বলো। স্টেজে উঠে গান গেয়ে টাকা রোজগার করা ছেলের সাথে তুমি থাকতে চাও তো? তোমার সাথে থাকতে চাই সিড।
এই মানুষটার সাথে। আসি। এসো অদ্বিতীয়া, টাটা। রঞ্জনদা চলো। আচ্ছা দাদাবাবু। সামনে দেখতে পাওয়া সোজা রাস্তাগুলো অনেকটা সময়ের মতো চলছে তো চলছে, কোথায় শুরু কোথায় শেষ টের পাওয়া যায় না। কিন্তু এই রাস্তায় পিছনে যাওয়ার কোনো উপায় নেই, রিভার্স গিয়ারও নেই গাড়িতে। এই সময়ের রাস্তাতেই চলছে সুদর্শন, তার স্ত্রী অদ্বিতীয়া এবং তাদের ড্রাইভার রঞ্জন। হ্যালো হ্যালো অদ্বিতীয়া, আমি ব্যান্ডে চান্স পেয়ে গেছি অদ্বিতীয়া। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হবে। গ্রেট, কনগ্রাচুলেশনস সিড, ইউ ডিজার্ভ ইট। তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? তোমার ব্যালকনিতে দেখো, একটা চিঠি রেখে এসেছি। কিছু কথা আমি সামনাসামনি বলতে পারিনি সিড, ফোনেও না, কিন্তু জানাতে তো হবেই। বলো, চিঠিটা পড়ে নিও। রাখছি। ফোনটা রেখে খানিকটা অপ্রতিভের মতো বারান্দায় হেঁটে গেল সুদর্শন। সাদা খামে একটা চিঠি রাখা। চিঠিটা হাতে নিয়েও খোলার সাহস হচ্ছে না তার। কি আছে ওই চিঠিতে? এমন কি কথা আছে যেটা অদ্বিতীয়া তাকে মুখে বলতে পারল না? অনেকক্ষণ সাদা খামটার দিকে তাকিয়ে থেকে তারপর সে চিঠিটা খুলল। প্রিয় সুদর্শন, জানি না চিঠিটা পড়ার পর তুমি আমাকে কি ভাববে, আর ভালোবাসবে কিনা। যদি এটা পড়ে ভালোবাসাটা চলে যায়, যদি আমাকে ঘেন্না হয়, হয়তো সেটাই মঙ্গল। আমার বাবার ট্রান্সফার হয়েছে দার্জিলিংয়ে। আমরা এখানকার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দার্জিলিং শিফট করে যাচ্ছি। আগের দিনে তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু আমি চাইনি এই খবরটা কোনোভাবে তোমার অডিশনটা নষ্ট করুক। ফোনে টুকটাক যোগাযোগ হয়তো থাকবে, তুমি তো ব্যান্ডে চাকরি পেয়ে গেছো তাই না? এবার শুধু আমার পাওয়ার অপেক্ষা। করবে অপেক্ষা আমার জন্য? আমি করব, মন প্রাণ দিয়ে করব। আর যদি মনে হয় আর আমায় ভালোবাসা সম্ভব নয়, ফোনে বলো না, চিঠিতে লিখো। ইতি, তোমার অদ্বিতীয়া। না, আমায় ছেড়ে যেও না। কেউ নেই আমার, কেউ নেই আমার, কেউ নেই। অপেক্ষা দুজনেই করেছিল। 2 বছরের মধ্যে অদ্বিতীয়া চাকরি পায় আর বাড়ির অমতেই সুদর্শনকে বিয়ে করে। আর কিছুদিনের মধ্যেই সুদর্শন নিজের একটা ব্যান্ড খোলে, বেশ নামডাক হতে শুরু করে। খুব মিষ্টি করে শুরু করে ওরা ওদের সংসার। কিন্তু সেই সংসারের কি পরিণতি, সেটা তো সামনের গাড়ির গল্পটা থেকে স্পষ্ট হয়। সেই অদ্বিতীয়া, সেই রঞ্জনদার সাথে কুকুর শেয়ালের মতো ব্যবহার করে সুদর্শন। এখন সে আর অদ্বিতীয়ার সিড নয়, এখন সে এক নামী রকস্টার সুধি। হাসপাতাল থেকে ফেরার পর আবারও নেশা করা দেখে অদ্বিতীয়া আর নিজেকে সামলে রাখতে পারল না। পরদিন ঘুম থেকে উঠে সুদর্শন আর দেখতে পেল না তার স্ত্রীকে। অদ্বিতীয়া, এই অদ্বিতীয়া, আরে কোথায় তুমি? অদ্বিতীয়া। খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে দেখে টেবিলের ওপর একটা সাদা খাম। আবার একটা সাদা খামের মুখোমুখি সুদর্শন। তার বুকটা ধরফর করে উঠল ভয়। এই চিঠি কার? অদ্বিতীয়ার লেখা? আবারও কি অদ্বিতীয়া দূরে কোথাও চলে যাচ্ছে? চিঠিটা খুলল সুদর্শন। সুদর্শন, এবার আর প্রিয়টা লিখতে ইচ্ছে করল না। তুমি একাধিক মেয়ের সাথে সম্পর্ক রাখো, আমার সাথে যা নয় তাই ব্যবহার করো। এত কিছুর পরেও তোমার সাথে কেন রয়ে চাই বলো তো? কারণ জানি এই তুমিটা নেশাগ্রস্ত তুমি। এটা আমার সিড নয়,
কিন্তু নিজের চোখের সামনে তোমায় মরে যেতে দেখার শক্তি আমার নেই। এত অসুখের পরও তুমি নেশা করবে, তোমার মুখ দিয়ে আবার রক্ত বেরোবে, এই আমি দেখতে পারবো না। তাই আমি এই কাজটা করতে বাধ্য হলাম। তুমি যে বেআইনি মাদক রাখো সে কথা আমি পুলিশকে জানিয়েছি। নিজে হাতে তোমার এত বড় সর্বনাশ আমি করব ভাবিনি কখনো, কিন্তু তোমায় জেলে দেখা তোমার মরা মুখ দেখার থেকে ঢের ভালো গো, ঢের ভালো। তোমার রকস্টার হয়ে থাকা হয়তো আর হবে না, ওরা তোমায় 10 বছরের জন্য রিহ্যাবে পাঠাবে, কিন্তু তুমি বেঁচে থাকবে গো। তুমি বেঁচে থাকলে আমি জানবো আমার স্বামী বেঁচে আছে, আমার পেটে যে একটু একটু করে বড় হচ্ছে তার বাবা বেঁচে আছে। পারলে আমায় ক্ষমা করে দিও। ইতি, তোমার হয়েও না হওয়া অদ্বিতীয়া। না 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 না, খুলবো না, কিছুতেই খুলবো না আমি দরজা, আমি খুলবো না। আমরা থানা থেকে আসছি, দরজাটা খুলুন। না না না, আমাকে রিহ্যাবে পাঠাবেন না, আমি জেলে যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। হঠাৎ সুদর্শনের সামনের গাড়িটা ব্রেক কষে। সুদর্শনের গাড়িটা সোজা গিয়ে ধাক্কা মারে সামনের সেই গাড়িটায়। এই গাড়ির গল্পটা তো জানাই হলো না। এই গাড়িতে ছিল এক প্রৌঢ়, বয়স খুব বেশি নয়, তবে শরীরে আর কিছু নেই। সুদর্শনের মতো ইনিও খুব নেশা করতেন একটা সময়। এনারও একটা সংসার ছিল, যেটা এই নেশা করবার জন্যই ভেঙে যায়। এখন ইনি একা, সম্পূর্ণ একা। এই বড় পৃথিবীতে তার সাথে কথা বলার মতো একটাও মানুষ নেই। সে একা। নিজের গল্পগুলো বলার জন্য এখন থেরাপিস্টের কাছে যায় সে। সেই একমাত্র তার কথা শোনে, টাকার বিনিময়ে। অ্যাক্সিডেন্টটা বেশ গুরুতর। দুটো গাড়ির লোকই জখম। আশেপাশের লোক জড়ো হয়ে দুটো গাড়ি থেকেই যাত্রীদের উদ্ধার করে, কিন্তু সামনের গাড়ির এই প্রৌঢ় ভদ্রলোক তখন আর নিঃশ্বাস নিচ্ছেন না, আর তাকাচ্ছেন না। তার পকেট থেকে একটা ছবি পাওয়া গেল, ব্যাগ থেকে পাওয়া গেল খুব সামান্য কিছু পয়সা আর দুটো চিঠি। সাদা খাম, অদ্বিতীয়ার লেখা। পরের দিন খবরের কাগজে ছোট্ট করে খবর বেরোলো, প্রয়াত এককালের বড় রকস্টার সুদর্শন ব্যানার্জি। একটা গল্প রাস্তায় শুরু হয়ে রাস্তাতেই শেষ হয়ে গেল। এতক্ষণে আপনিও নিশ্চয়ই অফিসে পৌঁছে গেছেন। ভালো সময় শেষ হলো। ফেরার সময়ও জ্যামে পড়লে আশেপাশের গাড়িগুলোর দিকে তাকিয়ে গল্পগুলো ভেবে নেওয়ার চেষ্টা করবেন না হয়। শুনছিলেন চয়ন রয়ের লেখা গল্প দ্য জার্নি। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের দ্বিতীয় নিবেদন। রচনা এবং সুদর্শনের ভূমিকায় চয়ন, অদ্বিতীয়া নীলাঞ্জনা, MC জিমি ট্যাংরি, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনা এবং পুলিশ অফিসারের ভূমিকায় শুভজিৎ, গল্প পাঠে রাজা, নন্দিতা এবং অরিত্র, সূত্রধর, রঞ্জন এবং সমগ্র পরিচালনায় আমি অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন দ্য জার্নি। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।